মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাঙ্কার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন এবং মহাবিপদে পড়বেন, ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে, আপনাকে দিতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জিহ্বা সংযত করুন। অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করে। সংবিধানে গণঅভ্যুত্থানের কোনো উল্লেখ নেই, বিপ্লবের কোনো উল্লেখ নেই, প্রধানমন্ত্রী পালিয়ে যাবার কোনো উল্লেখ নেই। সেগুলিকে তো আমরা আলিঙ্গন করতে পেরেছি এই কারণে যে জনগণ সকলে মিলে রাস্তায় নেমেছে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে তারেক রহমান যে পরিকল্পনাভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই পরিকল্পনাভাবে দেশকে এগিয়ে নিতে তিনি কোনোভাবে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশে রাখতে পারবে না। বাংলাদেশে এখন তেলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব কিছুর জন্য অনেক জটিল হয়ে পড়ছে দেশটা। এবং রাজনৈতিক অবস্থা দিয়ে শেখ হাসিনার সময় বাংলাদেশটা অনেক সুন্দরভাবেই চলছিল এবং অনেক ভালোভাবেই চলছিল, কিন্তু তারেক রহমান এটি কোনোভাবেই চালাতে পারছে না। দর্শক, এর ভিতরে আবার আমেরিকার চাপ রয়েছে তারেক রহমানের কাছে। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক উত্তাপ ছড়িয়ে পড়েছে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই। এখন আলোচনার কেন্দ্রে স্থানীয় সরকার নির্বাচন, মেয়র, চেয়ারম্যান ও মেম্বার পদে আসন্ন ভোট। কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে নীরব রাজনৈতিক পুনর্বিন্যাস শুরু হয়েছে তা বড় দলগুলোর জন্য, বিশেষ করে বিএনপির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, জাতীয় নাগরিক পার্টি এখন কৌশলগতভাবে টার্গেট করেছে বিএনপির সেই সব নেতাদের যারা সম্প্রতি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। শুধু তাই নয়, যেসব নেতাকর্মী বিদ্রোহীদের সমর্থন করায় বিএনপির রোষানলে পড়েছেন তাদেরও সক্রিয়ভাবে দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি। বিনিময়ে দেওয়া হচ্ছে একটি স্পষ্ট বার্তা, দলে এলে স্থানীয় সরকার নির্বাচনে সমর্থন নিশ্চিত। এই পরিস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তৃণমূল পর্যায়ে শক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। যদি বহিষ্কৃত ও বিদ্রোহী নেতারা একে একে এনসিপির পতাকা দলে চলে যান, তাহলে স্থানীয় নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই রাজনৈতিক টানাপোড়েন এখন জাতীয় আলোচনার বিষয়। সাবেক মেয়র মঞ্জুর আলমকে ঘিরে তৈরি হয়েছে নাটকীয়তা। এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ পহেলা বৈশাখের বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে প্রশ্ন তোলেন, একজন জুলাই আন্দোলনের কর্মী কেন একজন সাবেক আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতার বাসায় যান? পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নেয়। যদিও পরে উভয় পক্ষই এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করে, কিন্তু রাজনৈতিক মহল এটিকে ভিন্ন চোখে দেখছে। মঞ্জুর আলমের রাজনৈতিক ইতিহাসও বেশ জটিল। একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপির সমর্থনে 2010 সালে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। এরপর তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান পান। তবে সময়ের সঙ্গে তার অবস্থান পরিবর্তিত হয়েছে। কখনো আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া, কখনো স্বতন্ত্র প্রার্থী হওয়া, আবার কখনো বিএনপির পক্ষে সক্রিয় হওয়া, সব মিলিয়ে তিনি এখন এক গুরুত্বপূর্ণ সুইং ফ্যাক্টর। এই অবস্থায় এনসিপির আগ্রহ যে কেবল কৌশলগত নয়, বরং সুপরিকল্পিত তা স্পষ্ট। এদিকে আরেকটি আলোচিত নাম রুমিন ফারহানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য
নির্বাচিত হওয়া এই নেত্রীকেও এনসিপিতে টানার চেষ্টা চলছে বলে জানা গেছে। যদিও এখনো তার আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা আসেনি, তবে দলীয় সূত্রগুলো বলছে আলোচনা অনেক দূর এগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রুমিন ফারহানার মতো প্রভাবশালী কেউ যদি এনসিপিতে যোগ দেন তাহলে তা বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। বিশেষ করে বিএনপির ভেতরে বিভক্তি আরো প্রকট হয়ে উঠতে পারে। শুধু বড় নামই নয়, তৃণমূল পর্যায়ে চলছে এই টানাটানি। ঢাকা 7 আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া মোহাম্মদ ইসহাক সরকার, যিনি পরে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন, তাকেও দলে নেওয়ার চেষ্টা করছে এনসিপি। ছাত্রদল ও যুবদলের সাবেক এই সংগঠক দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন, যা তাকে এনসিপির কাছে মূল্যবান সম্পদে পরিণত করেছে। পরিসংখ্যান বলছে সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির 92 জন নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে 78টি আসনে অংশ নেন। এদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে 7 জন নির্বাচিত হন। এই বহিষ্কৃতদের একটি বড় অংশ এখন রাজনৈতিকভাবে অনিশ্চয়তায় ভুগছেন, যা এনসিপির জন্য সুযোগ তৈরি করছে। এনসিপি নেতারা বলছেন তারা সবাইকে দলে নিচ্ছেন না, বরং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা গুরুতর অভিযোগ রয়েছে তাদের বাদ দিয়ে আদর্শিকভাবে যারা পরিবর্তন চায় তাদের জন্য দরজা খোলা। তবে বাস্তবতা বলছে বিএনপি থেকে বহিষ্কৃত হাজারের বেশি নেতা কর্মীর মধ্যে অনেকেই এখন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের সংকট কমবে বলেছেন তারেক রহমান। একটা ভয়াবহ বাস্তবতা এখন পুরো দেশের সামনে, এবং সেটা হলো ইউনূস ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা পাবে না। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা কঠিন সত্য, যে সত্য এখন প্রমাণিত হচ্ছে প্রতিদিন। বিএনপি সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ঋণ চাইছে $300 কোটি জরুরি ভিত্তিতে, কিন্তু পাচ্ছে না। কেন? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারকে চেনে না, বিশ্বাস করে না, এবং তাই ঋণ দিচ্ছে না। এবং ফলাফল, দেশ এখন ভয়াবহ সংকটে। বিদ্যুৎ নেই, জ্বালানি তেল নেই, ডলার রিজার্ভ কমছে, ব্যাংক থেকে ঋণ নিতে নিতে দেউলিয়া হওয়ার পথে। এবং একমাত্র সমাধান হলো ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, কারণ তিনি একজন নোবেল লরিয়েট, আন্তর্জাতিকভাবে সম্মানিত। বিশ্ব নেতারা তাকে চেনে, বিশ্বাস করে, এবং তিনি রাষ্ট্রপতি হলে তাহলে বাংলাদেশ পাবে আন্তর্জাতিক সহযোগিতা, পাবে ঋণ, পাবে বিনিয়োগ, এবং সংকট কমবে। কিন্তু যদি না হয়, যদি ইউনূস রাষ্ট্রপতি না হয়, তাহলে দেশ অচল হয়ে যাবে, বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে, গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে, অর্থনীতি ধসে পড়বে, এবং বাংলাদেশ হয়ে যাবে একটি ব্যর্থ রাষ্ট্র। দেখুন পুরো চিত্র। প্রথমে বুঝুন সরকার কি করছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ঋণ চাইছে $300 কোটি। এবং কেন? কারণ দেশের অবস্থা খুবই খারাপ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া, ডিজেলের দাম বেড়েছে 250%, এলএনজির দাম বেড়েছে 100%, সারের দাম বেড়েছে 50%। এবং বাংলাদেশকে এই সব কিনতে হচ্ছে, কারণ এগুলো ছাড়া দেশ চলে না। বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল লাগে, এলএনজি লাগে, কৃষির জন্য সার লাগে, এবং এই সব কিনতে লাগে ডলার। কিন্তু ডলার রিজার্ভ কমছে। ফেব্রুয়ারিতে ছিল 30 বিলিয়ন, মার্চে নেমে গেছে 29 বিলিয়ন। এবং এভাবে চলতে থাকলে তাহলে রিজার্ভ আরও কমবে, এবং তখন আমদানি করা যাবে না, জ্বালানি কেনা যাবে না, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। এবং তাই সরকার ঋণ চাইছে $300 কোটি জরুরি ভিত্তিতে আগামী মার্চ-জুনের মধ্যে, যাতে রিজার্ভ ধরে রাখা যায়, আমদানি করা যায়। কিন্তু ঋণ পাচ্ছে না, কেউ দিচ্ছে না। এবং কেন? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারকে চেনে না। এবার বুঝুন আন্তর্জাতিক সম্প্রদায় কেন এই সরকারকে চেনে না। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে 3 মাস হয়েছে, কিন্তু এই 3 মাসে কোনো বড় দেশের নেতা বাংলাদেশে আসেনি, কোনো বড় চুক্তি হয়নি, কোনো আন্তর্জাতিক সম্মেলনে বিএনপি নেতারা যায়নি। মানে বিএনপি সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন, কেউ তাদের চেনে না, বিশ্বাস করে না। এবং কেন? কারণ বিএনপির কোনো আন্তর্জাতিক পরিচয় নেই। তারেক রহমান, তিনি কে? আন্তর্জাতিক সম্প্রদায় তাকে চেনে না। তিনি কোনো আন্তর্জাতিক মঞ্চে কথা বলেননি, কোনো নোবেল পুরস্কার নেই, কোনো আন্তর্জাতিক সম্মাননা নেই। তিনি শুধুই একজন স্থানীয় রাজনীতিবিদ। এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তারা স্থানীয় রাজনীতিবিদদের ঋণ দিতে চায় না, কারণ তারা জানে না এরা কিভাবে ব্যবহার করবে, কোথায় খরচ করবে, ফেরত দেবে কিনা। এবং তাই তারা ঋণ দিচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 77টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর থেকেই আলোচনায় দলটির একটি ঘোষণা, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। কিন্তু ঘোষণার 2 মাস পার হলেও কেন এখনো আলোর মুখ দেখেনি এই মন্ত্রিসভা? কারা থাকছেন এই তালিকায়, আর কেনই বা আইনি কাঠামোর দাবি তুলেছে দলটি? আজ আমরা বিশ্লেষণ করব জামায়াতের এই নতুন রাজনৈতিক কৌশলের আদ্যপান্ত। ছায়া মন্ত্রিসভার ধারণাটি মূলত ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা বা ওয়েস্টমিনিস্টার সিস্টেম থেকে আসা। সহজ কথায়, বিরোধী দল ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দেয়। তাদের কাজ হলো সরকারের নীতি পর্যবেক্ষণ করা, ভুল ধরিয়ে দেওয়া এবং বিকল্প প্রস্তাব দেওয়া। এতে যেমন স্বচ্ছতা বাড়ে, তেমনি দক্ষ নেতৃত্ব তৈরি হয়। নির্বাচনের পরপরই সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ এই মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। সম্প্রতি ফেসবুকে একটি তালিকা ভাইরাল হয়, যেখানে আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে পররাষ্ট্রমন্ত্রী এবং শিশির মনিকে আইনমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে।
তবে জামায়াত এই তালিকাকে শতভাগ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, একটি বিশেষজ্ঞ টিম এখনো তালিকা তৈরির কাজ করছে এবং এটি চূড়ান্ত হতে আরো 1-2 মাস সময় লাগতে পারে। জামায়াত নেতারা এখন বলছেন কেবল ঘোষণা দিলেই হবে না, দরকার আইনি ভিত্তি। জামায়াত নেতা সাইফুল আলম খান মিলনের মতে, অন্ধকারে তো কোনো কিছু করা যায় না। ছায়া মন্ত্রীরা যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় তথ্য না পান, তবে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। জামায়াত এখন সরকারের কাছে অ্যাক্সেস টু মিনিস্ট্রি বা মন্ত্রণালয়ে প্রবেশের আইনি অধিকার দাবি করছে, যেমনটি যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রচলিত আছে। সেখানে মন্ত্রীরা কোনো আইন করার আগে তার কপি বিরোধী দলের ছায়া মন্ত্রীকেও দিতে বাধ্য থাকেন। জামায়াত সূত্রে জানা গেছে, এবারের ছায়া মন্ত্রিসভা কেবল রাজনীতিবিদদের নিয়ে নয়, বরং একটি সমন্বিত কাঠামো হবে। এতে থাকছেন নির্বাচিত সংসদ সদস্য, যারা সংসদে সরাসরি কথা বলবেন, জ্যেষ্ঠ নেতা, দলের অভিজ্ঞ নীতি নির্ধারক বৃন্দ, বিশেষজ্ঞ ও গবেষক, জ্বালানি, অর্থনীতি বা শিক্ষার মতো খাতের পেশাজীবীরা, যারা তথ্যের বিচার বিশ্লেষণে সহায়তা করবেন। শিশির মনিরের মত